হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আজকে আমাদের সঙ্গে আমার খুবই একজন ভালো বান্ধবী রয়েছে। ওর নাম হচ্ছে সায়ন্তনী সাহা। তোমরা যারা যারা বিএসসি নার্সিং এর এক্সাম দেবে, বিএসসি নার্সিং এ পরবর্তীকালে ভর্তি হবে, তারা অনেকেই জানতে চেয়েছিলে বিভিন্ন কোয়ারি বিএসসি নার্সিং সম্পর্কে। এবার এই যে আমার ফ্রেন্ড সায়ন্তনী, ও কিন্তু অলরেডি বিএসসি নার্সিং এর একজন গ্র্যাজুয়েট হয়ে গেছে। অ্যান্ড ও ব্যাঙ্গালোরের যে রামাইয়া কলেজ, সেখানে কিন্তু 2021 ব্যাচের যে অলরাউন্ডার ট্রফি সেটারও উইনার। তাহলে তোমাদের যা কিছু ডাউট ছিল, সমস্ত কিছুর আনসার দেওয়ার জন্য কিন্তু আমি, দেখো, একজন অলরেডি এক্সপার্ট যে কিনা নিজেই বিএসসি নার্সিং কমপ্লিট করেছে অ্যান্ড সেই ফিল্ডে কাজ করছে, তাকেই এখানে নিয়ে এসেছি। অ্যান্ড তোমাদের সমস্ত কোয়ারির আনসার কিন্তু আজকে সায়ন্তনী দিবেন। সায়ন্তনী, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ফার্স্টে তুই একটু বেসিক নিজের ইন্ট্রোডাকশনটা দিবে। হ্যালো, আমি সায়ন্তনী। কারেন্টলি আমি অ্যাজ আ কমিউনিটি হেলথ নার্স ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ টিম জলপাইগুড়িতে কাজ করছি। ওকে, থ্যাংক ইউ সায়ন্তনী। এবার দেখ সায়ন্তনী, যে আমাদের চ্যানেলে প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা কিনা এই বছর জেনপাস ইউজি এক্সাম দিতে চলেছে। তারা পরবর্তীকালে বিএসসি নার্সিং এই যে কোর্সটা সেটাকে টার্গেট করছে। আর এমন কিছু স্টুডেন্ট রয়েছে যারা কিনা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বিএসসি নার্সিং এ পড়ছে। এবার হুম। অনেকেরই একটা ডাউট যে আমরা যে বিএসসি নার্সিং করছি, এবার অনেকে বিএসসি নার্সিং এ নতুন ভর্তি হবে, অনেকে ব্যাপারটা জানেই না যে বিএসসি নার্সিং এ পড়ানো কি হয় বা বিএসসি নার্সিং পড়ে আমার কি হবে। তাহলে শুরুতে যদি তুই একটু বিএসসি নার্সিং সম্পর্কে বলিস যে ব্যাপারটা কি হয়, যে বিএসসি নার্সিং আমরা কি শিখবো, কি পড়বো, ইত্যাদি। হুম। হুম। তো এটা একটা 4 বছরের কোর্স, যেটা করার পর তোমরা ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং এই ডিগ্রিটা পাবে। তো এটা একটা গ্রাজুয়েশন নার্সিং এর। তো নর্মাল গ্রাজুয়েশন গুলো যেমন 3 বছরের তোমাদের কমপ্লিট করানো হয়, তো এটা 4 বছরে কমপ্লিট করানো হয়, যেহেতু এটা একটা প্রফেশনাল কোর্স। তো এটা করার পরে যারা অলরেডি করছো তারা অলরেডি জানো ব্যাপারটা নিয়ে কিরম কি সাবজেক্টস রয়েছে। রিসেন্টলি আগে যেরকম মানে ইয়ারলি এক্সামস গুলো হতো, খুব রিসেন্টলি ওটা সেমেস্টার ওয়াইজ চেঞ্জ হয়ে গেছে। ইভেন সাবজেক্টসও একটু একটু চেঞ্জ হয়েছে। তো বাকি প্যাটার্ন গুলো আগের মতোই আছে, কিন্তু ওই রিসেন্টলি সেমেস্টারটা অ্যাড হয়েছে নার্সিং এ। ওকে, ওকে, আচ্ছা। এবার একটা কথা বল, যে অনেকে বিএসসি নার্সিং করতে যাবে, এখনো স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা সিউরিটি আছে যে আমরা যদি নার্সিং করে নিচ্ছি তাহলে আমরা জব পেয়ে যাবো। বাকি প্রফেশনে যেরকম এখনো অনেকে কনফিউশন আছে আমরা পড়ার পরে জব পাবো কি পাবো না, কিন্তু নার্সিং এ এখনো একটা ব্যাপার আছে আমি পড়ার পর কিছু না কিছু একটা জব পেয়ে যাবো। তাহলে বিএসসি নার্সিং করার পর আমাদের কাছে কি কি জব অপরচুনিটিস আছে? হুম। বিএসসি নার্সিং করার পর যদি আমি দুটো ভাগে ভাগ করি, ওকে। গভর্নমেন্টে একটা হতে পারে, একটা প্রাইভেটে হতে পারে। তো গভর্নমেন্টের ক্ষেত্রে বলি, যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে নার্সিং করছো, বিএসসি নার্সিং করছো, তারা তো নার্সিং কমপ্লিশনের পরেই ওয়েস্ট বেঙ্গল স্টেটের রেজিস্ট্রেশন তোমরা পেয়ে যাচ্ছ। তো যেভাবে রিক্রুটমেন্ট গুলো বেরোবে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে সেটা সেই ওয়াইজ তুমি স্টেট গভর্নমেন্টে জয়েন করতে পারো। আর যদি প্রাইভেটের কথাতে আসি, তাহলে প্রাইভেটেও যেরকম ভাবে রিক্রুটমেন্ট বেরোয়, কিন্তু আজকাল ওয়েস্ট বেঙ্গল স্টেটে এরকম একটা কন্ডিশন হয়ে গেছে যে ফ্রেশার্স এর রিক্রুটমেন্ট একটু কম হচ্ছে। মানে নর্মালি সমস্ত রকম হসপিটাল গুলো চাইছে যে অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্সড হয়ে নার্সেসরা জয়েন করুক। তো আগে যেমন এই কনসেপ্টটা আমাদের মধ্যে ছিল যে নার্সিং পড়ছি মানে সঙ্গে সঙ্গে রিক্রুটমেন্ট হয়ে যাবে বা বসে থাকতে একদমই হবে না। তো এই টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে এসে এই ধারণাটা একটু চেঞ্জ করতে হবে। কারণ এখন দেখা যাচ্ছে যে অনেক নার্সিং গ্রাজুয়েটসরা বসে রয়েছে, রিক্রুটমেন্ট বেরোচ্ছে না। এটা একটা খুব যেমন সত্যি কথা, তেমন আগে ব্যাপারটা ছিল যে রিক্রুটমেন্টের সংখ্যার তুলনায় অ্যাপ্লিকেন্টের সংখ্যাটা অনেক কম ছিল, কিন্তু এই সময় এসে অ্যাপ্লিকেন্টের সংখ্যাটা অনেক বেশি। তো এই জন্য যে এই কনসেপ্টটা আমাদের রয়েছে যে নার্সিং করেছি মানেই সঙ্গে সঙ্গে জব, এটা কিন্তু এবার চেঞ্জ করতে হবে। তো এটা যেমন গেল প্রাইভেট আর গভর্নমেন্টের ক্ষেত্রে। এছাড়াও বলছি যে নার্সিং এর দুটো ফিল্ড থাকে। একটা হসপিটাল ফিল্ড, যেটা খুবই কমন, যেটা আমরা নার্সিং মানে বুঝি যে হসপিটালে গিয়ে কাজ করব। আর নেক্সট থাকে টিচিং সাইড। তো আফটার বিএসসি নার্সিং তুমি ডিরেক্টলি অ্যাজ আ সিস্টার টিউটর বা ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর হয়েও জয়েন করতে পারো। তো এটা একদম আপ টু ইউ, যদি তোমার টিচিং সাইড পছন্দ হয় কি না আমি টিচিং করব, তো আফটার কমপ্লিশন অফ বিএসসি নার্সিং তুমি এই সাইডটা জয়েন করতে পারো। তো এটা ছাড়াও এখন খালি হসপিটাল বা এডুকেশন ছাড়াও এখন বিভিন্ন রকমের কোম্পানিজ গুলো রিক্রুট করছে। এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন রকম জবস রয়েছে, যেমন এইমস এর জন্য নরসেট হয়, ইএসআইসি, রেলওয়ে, ইভেন মিলিটারি নার্সিং সার্ভিসও রয়েছে। তো এগুলো যেমন একটা অপরচুনিটি, তার জন্য একটু পড়াশোনা করতে হবে, একটু ভালো করে খাটাখাটনি করতে হবে। কিন্তু এই ফেসিলিটিস গুলো রয়েছে, মানে অনেকগুলো সাইট বা আচ্ছা। স্কোপ তোমার জন্য খোলা আছে। ওকে। বা যদি তুমি বিএসসি নার্সিং করার পরে আরো কোনো ডিফারেন্ট কোর্স জয়েন করো বা হায়ার স্টাডিজে তুমি যাও, তো
তো সেগুলো করার পরও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্টে তুমি যেতে পারবে। আচ্ছা, মানে যদি কেউ ভালো করে পড়লো তাহলে লাইক স্কোপস প্রচুর রয়েছে, এন্ড এমন না হ্যাঁ। যে হুম একটাই পার্টিকুলার ওয়ে, ডিফারেন্ট ডিফারেন্ট দিকে হুম। অনেক রাস্তা খোলা আছে, তাই তো? হ্যাঁ। জাস্ট হুম নিজেকে হুম 4 বছরে ভালো করে তৈরি করতে হবে। হুম। একদম। আচ্ছা, এবার তুই এখানে একটা হায়ার স্টাডিজ এর কথা বললি, তো এবার হায়ার হুম স্টাডিজে কি কি করা যেতে পারে, মানে বিএসসি নার্সিং এর পর আমরা আর কোন কোন ফিল্ডে পড়াশোনা করতে পারি? বিএসসি নার্সিং এ করার পরে যেটা আমাদের মাথাতে আসে এমএসসি নার্সিং। ওকে। তো এমএসসি নার্সিং এও আমাদের 4টে সাবজেক্টে স্পেশালিটি করা যেতে পারে। একটা হচ্ছে ওবিজি, পিডিয়াট্রিক্স, মেডিকেল সার্জিক্যাল আর সাইকিয়াট্রিকের ওপরে। তো এমএসসি ছাড়াও এখন আরো অসংখ্য রয়েছে। এখন নার্সিং এর পরে এমবিএ করা যেতে পারে, পিজিডিএম করা যেতে পারে, বা মাস্টার্স ইন পাবলিক হেলথ, এটা খুব পপুলার আজকাল, পাবলিক হেলথ নিয়ে কাজ করা, বা মাস্টার্স ইন রিসার্চ, যেটা আজকাল চলছে, নার্সিং এর পরে রিসার্চ সাইডটাকে বেছে নেওয়া, বা মাস্টার্স ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। তো ইভেন আজকাল মাস্টার্স ইন ইভেন হচ্ছে যেটা নার্সিং প্র্যাকটিশনার ব্যাপারটা রয়েছে, এটাও খুব পপুলারিটি গেইন করছে। যে তুমি নার্সিং পড়ার পর তুমি যদি নার্সিং প্র্যাকটিশনার কোর্সটা করো, তো সেখান থেকে কিন্তু তুমি অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্ট নার্স হয়ে কাজ করতে পারবে। নিজের ক্লিনিক বা চেম্বার এই ব্যাপারটা তুমি খুলে মানে ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু তুমি কাজ করতে পারবে। তো আস্তে আস্তে মানে ইন্ডিয়াতে এটার ওয়ে গুলো একটু কম, কিন্তু ফরেন কান্ট্রিজ গুলোতে কিন্তু এই ব্যাপারটা খুবই পপুলার। আস্তে আস্তে ইন্ডিয়াতেও ব্যাপারগুলো কোর্স গুলো চালু হয়ে যাচ্ছে। তো হোপফুলি ইন ফিউচার এই ব্যাপারগুলো আরো বেশি পপুলারিটি গেইন করবে। ওকে ওকে, মানে যেরকম জবের অপরচুনিটিস রয়েছে সেখানে কেউ যদি হায়ার স্টাডিজেও যেতে চায় সেখানেও প্রচুর অপরচুনিটিস এন্ড ডিফারেন্ট হুম টাইপস হুম অফ কোর্সেস রয়েছে। আচ্ছা, হুম। একজন যদি বিএসসি নার্সিং করে নিল, বিএসসি নার্সিং করে নেওয়ার পর সে যখন জবে এন্টার করছে, তো একটা স্টার্টিং স্যালারি কত এক্সপেক্ট করা যেতে পারে অ্যাজ আ বিএসসি নার্স? যদি আমাদের মধ্যে দুটো ব্যাপার থাকে, কারণ এক্সাম শেষের সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন ব্যাপারটা হয় না। আচ্ছা। আর মনে রাখতে হবে যে নার্সিং বা মেডিকেল যে কোনো ফিল্ডে যখন আমরা কাজ করি, আমাদের প্রত্যেকটা স্টেট ওয়াইজ একটা স্টেটের রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হয়। তো আচ্ছা। তুমি যেই স্টেটেই কাজ করবে তোমাকে কিন্তু থাকতে হবে সেই নাম্বারটা। যেমন আমি এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে কাজ করছি, তো আমার যেমন এই স্টেটের রেজিস্ট্রেশন রয়েছে। আগে আমি যেমন কর্ণাটক বোর্ড থেকে পাশ করে এসেছি বিএসসি নার্সিং, তখন আমার সেই বোর্ডের রেজিস্ট্রেশন ছিল। এখন আমি এই যেহেতু এই স্টেটে কাজ করছি, তো সেটাকে আমি এই স্টেটে রেসিপ্রোকাল করিয়ে নিয়েছি। তো সেই মতো তোমার জাস্ট পাস আউটের পরেই সেটা হবে না, একটু সময় লাগবে। তো আমি যদি উইদাউট রেজিস্ট্রেশন কোনো হসপিটালে প্রাইভেটে জয়েন করতে চাই, তাহলে স্যালারিটা একটু কম হয়, ঠিক আছে? তো তখন অ্যাজ আ ফ্রেশার্স উইদাউট রেজিস্ট্রেশন 12K থেকে 16K এর মতন মোটামুটি তুমি এক্সপেক্ট করতে পারো। কিন্তু যখনই আমার রেজিস্ট্রেশনটা হয়ে যাচ্ছে, আমি স্টেটের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, তখনই স্যালারিটা একটু হাইক করে। তখন 18 থেকে 25 এর মাঝখানে কিন্তু আমি এক্সপেক্ট করতে পারি। এটা ডিপেন্ড এটা হচ্ছে করছে তুমি স্টার্টিং কোন স্যালারি। সেক্টরে কাজ করছো। এটা প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে বলছি, বা আচ্ছা আচ্ছা। কন্ট্রাকচুয়াল জবের ক্ষেত্রে বলছি। তুমি যদি গভর্নমেন্টে পেয়ে যাও, তো মিনিমাম তুমি তো অ্যাটলিস্ট 32 অ্যাবাভ তো তুমি এক্সপেক্ট করতেই পারো। তো এটা আচ্ছা আচ্ছা। ডিপেন্ড করছে। ইভেন তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টে জয়েন করো, তাহলে 75K অ্যাবাভ তুমি এক্সপেক্ট করতে পারো। তো আচ্ছা। এটা তুমি কোন সেক্টরে জয়েন করছো, কিভাবে জয়েন করছো, তো এগুলোর উপর কিন্তু স্যালারিটা একদম ডিপেন্ড করছে। ওকে ওকে, ঠিক আছে, দারুণ একটা ইনসাইট পাওয়া গেল, কারণ অনেকেই এই সমস্ত ব্যাপার সম্পর্কে জানে না। যে হুম আমাদের রেজিস্ট্রেশনের ব্যাপারটা বললি, তো তুই বললি যে ফার্স্টে হুম তুই যখন কর্ণাটকে ছিলি তো সেখানকার রেজিস্ট্রেশন হুম ছিল, তারপর এখন হুম। ওয়েস্ট বেঙ্গলে কাজ করছিস সেখানকার রেজিস্ট্রেশন আছে। তাহলে একজন বিএসসি নার্স তার কি একসঙ্গে দুটো বা তিনটা স্টেটের রেজিস্ট্রেশন থাকতে পারে? না, এটা থাকতে একদমই পারে না। তুমি যখনই অন্য স্টেটে ট্রান্সফার করছো, তখন যেই স্টেটেই তুমি ট্রান্সফার করবে, তখন কিন্তু তোমাকে আগে যেটা রয়েছে ওটা কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে। মানে ওটা স্টেট থেকেই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন তোমাকে দেওয়ার সময় আগের প্রিভিয়াস রেজিস্ট্রেশন ওরা ক্যান্সেল করে দেবে। তো তোমার আচ্ছা। অ্যাট আ টাইম একটাই থাকতে পারে। ওকে, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন মানে আমি যখন একটা স্টেট থেকে অন্য স্টেটে যাচ্ছি, যখন আমাকে নতুন রেজিস্ট্রেশনটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে রেসিপ্রোকাল হুম রেজিস্ট্রেশন, এন্ড হুম সেটা যখন হুম। দিচ্ছে তখন আগেরটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। ওকে। আর আমি যখন নতুন একটা স্টেটে যাচ্ছি, তখন সেখানে আমি যে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবো বা রেজিস্ট্রেশনটা পাবো, সেটার প্রসিজিওরটা কি থাকে বা সেটার জন্য কতটা টাইম লাগে? আহ এটা একদমই স্টেট টু স্টেট ভ্যারি করে। যেমন আমি যদি ওয়েস্ট বেঙ্গলে রিসেন্টলি কাজ করতে জন্য ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি, হুম। তো ওয়েস্ট বেঙ্গল স্টেটের প্রসিজার অন্য স্টেটের তুলনায় একটু ডিফারেন্ট।
বাকি স্টেটের এরকম কোনো রুলস আছে বলে আমি শুনিনি, কিন্তু এই স্টেটে তুমি যদি রেসিপ্রোকাল করাতে চাও, তোমাকে প্রথমে যেটা করতে হবে, তোমাকে এখানে অন্য স্টেট থেকে এসে 6 মান্থস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত নার্সিং হোম বা হসপিটাল গুলো রয়েছে ওখানে কিন্তু কাজ করতে হবে। 6 মাস কাজ করার পরে ও একটা পোর্টাল থাকবে ওয়েস্ট বেঙ্গলের নার্সিং কাউন্সিলিং এর ওয়েবসাইটে, সেটা গিয়ে ফিল আপ করে নিতে হবে। তো সেখান থেকে আমাদের ডেট নিয়ে ভেরিফিকেশনের জন্য যেতে হবে, গিয়ে এই প্রুফটা দেখাতে হবে যে আমি 6 মান্থস এখানে কাজ করেছি। তো সেই মতো আমাদের ওখানে রুলস আছে কিছুগুলো, কোন 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 ডকুমেন্টস নিয়ে যেতে হবে, বা মানে পে স্লিপ নিয়ে যেতে হবে, বা এক্সপিরিয়েন্স লেটার নিয়ে যেতে হবে। তো এইসব ভেরিফাই করার পরই কিন্তু ওরা আমাকে আফটার 6-7 মান্থস সেই রেসিপ্রোকালটা দেয়। বাট অন্যান্য স্টেটে এরকম শুনিনি। অন্যান্য স্টেটে যেমন জাস্ট আমি যখনই নতুন স্টেটে আসি তখনই সেখানে যদি আমি অ্যাপ্লাই করি, ওখানে কিন্তু 1 মাস 2 মাসের মধ্যে সেটা হয়ে যায়। কিন্তু আমাদের সেটাই একটু রুলসটা একটু ডিফারেন্ট। ওকে, ওকে। আচ্ছা, হুম একটা স্টুডেন্টদের মধ্যে ডাউট থাকে যে আমরা যদি হুম প্রাইভেট কলেজ থেকে বিএসসি নার্সিং করি তাহলে কি আমরা হুম গভর্নমেন্ট জব পেতে পারবো? হ্যাঁ, একদমই। আমি নিজেই প্রাইভেট কলেজ থেকে পড়েছি, তো ব্যাপারটা প্রাইভেট গভর্নমেন্টের ব্যাপার নয়। ওকে। ব্যাপার এটা যে তুমি কোন কলেজ থেকে পড়ছো, ঠিক আছে? তো তুমি যদি তুমি যেই কলেজ থেকেই পড়ো, কলেজ চুজ করার আগে আমাকে দেখে নিতে হবে যে কলেজটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে আছে কি নেই। কারণ আচ্ছা। এটা একটা অনেক ভীষণ ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং দেখে ভেরিফিকেশনের সময়, যে ওকে। কলেজটাকে আদৌ আইএনসির আন্ডারে পড়ছে। তুমি যেই ইয়ার থেকে পড়াশোনা শুরু করছো, ইভেন যেই ইয়ারে তুমি পড়াশোনাটা শেষ করছো, দুটো ইয়ারেই কিন্তু তোমার আইএনসি থাকতে হবে কলেজের। ওকে। তো এটা দেখেই কিন্তু তোমরা পড়তে যাবে, বা যখন যারা পড়ছো তারা কিন্তু সেটা একদম চেক করে নেবে। তো এটা ইম্পর্টেন্ট, এটা থাকলেই তোমার রেজিস্ট্রেশনও যেমন খুব ইজিলি হয়ে যাবে, বা চাকরির ক্ষেত্রেও তোমার গভর্নমেন্ট কলেজ প্রাইভেট কলেজের ব্যাপারটা কিন্তু ভ্যারি করে না। ওকে, ওকে। মানে আমাদের হুম, আসল কথা যেটা, যে আমাদের আইএনসি মানে ইন্ডিয়ান হ্যাঁ, নার্সিং কাউন্সিল, তাই তো? নার্সিং কাউন্সিল, হ্যাঁ। সেটার আন্ডারে রেজিস্টার আছে কিনা সেটা একবার চেক করে নেবে, তাই তো? হুম হুম আচ্ছা, ঠিক হুম আছে। ওকে। এবার স্টুডেন্টদের আরেকটা ডাউট দেখ, যে আমাদের হুম এইখানে ওয়েস্ট বেঙ্গলে, তো ওয়েস্ট বেঙ্গলে তো নার্সিং কলেজ আছে। আর আমরা জানি যে হুম নার্সিং এর জন্য খুব একটা ভালো জায়গা হচ্ছে ব্যাঙ্গালোর, তাই তো? ওয়েস্ট বেঙ্গল থেকে হুম প্রচুর স্টুডেন্ট ব্যাঙ্গালোর যায় নার্সিং করতে, তুই নিজেও নার্সিং করেছিস হুম ব্যাঙ্গালোর থেকে। হুম এবার হুম অনেকের ডাউট যে আমি, দেখ এখন অলরেডি অনেকে উত্তর পেয়ে গেছে, তুই নিজেই ওয়েস্ট বেঙ্গলে কাজ করছিস, তো আমরা ব্যাঙ্গালোর থেকে করেও ওয়েস্ট বেঙ্গলে কাজ করতে পারবো। তো অনেকেরই ডাউট থেকে, আমি যদি বাইরের কোনো স্টেট থেকে করি তাহলে সাথে সাথে কি হুম এসে আমি ওয়েস্ট বেঙ্গলে কাজ শুরু করতে পারবো? না, আমি একটু আগে এই কথাটা জাস্ট বললাম যে তুমি কিন্তু সঙ্গে সঙ্গে এসে কাজ করতে পারবে না। ওয়েস্ট বেঙ্গলের রুলসটা একটু ডিফারেন্ট। তোমাকে 6 মাস যে কোনো ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে কোনো কলেজ হোক, বা নার্সিং স্কুল হোক, বা নার্সিং কলেজ হোক, তোমাকে কাজ করতে হবে অ্যাটলিস্ট 6 মান্থস, তারপরে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, ওকে। আচ্ছা, হুম, এবার নার্সিং এর তো আরো দুটো কোর্স আছে, এএনএম জিএনএম আছে। আর হ্যাঁ, এএনএম জিএনএম গুলো কম সময়ের জন্য হয়, আর আমাদের বিএসসি হ্যাঁ, নার্সিং সেটা একটা লং কোর্স। তাহলে এই হ্যাঁ, যে আমাদের হ্যাঁ। বিএসসি নার্সিং এ আমরা কিছুটা এক্সট্রা টাইম দিচ্ছি, নতুন বিষয় শিখছি, তাহলে সেই যে এএনএম জিএনএম তার তুলনায় বিএসসি নার্সিং এর অ্যাডভান্টেজটা কোথায়? আহ দেখ, এখানে বলবো যে বিএসসি নার্সিং এর অ্যাডভান্টেজটা এইখানেই যে এএনএম জিএনএম দের কিন্তু স্টুডেন্টসদের কিন্তু ব্যাকগ্রাউন্ড সায়েন্স থেকে হয় না, ঠিক আছে? আর আমাদের যে সাবজেক্টস গুলো পড়ানো হয়, অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, পিডিয়াট্রিক্স, বা যেগুলোই বলবো আমি, ওবিজি, বায়োকেমিস্ট্রি, সবই কিন্তু সায়েন্স রিলেটেড, ঠিক আছে? তো যেই বাচ্চারা অলরেডি 11-12-এ বায়োলজি পড়ে এসছে, কেমিস্ট্রি পড়ে এসছে, ফিজিক্স পড়ে এসছে, বা ম্যাথস করে এসছে, তাদের জন্য রিসার্চ করা বা বাকি সাবজেক্টস গুলোকে আরো তাড়াতাড়ি গ্র্যাস্প করা কিন্তু অনেকটা ইজি। যেখানে জিএনএম স্টুডেন্টস এর বা এএনএম স্টুডেন্টস এর যারা ধর মিনিমাম আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, তাদের কিন্তু একটু ডিফিকাল্টি ফিল এখানে ডেফিনেটলি হবে। হ্যাঁ, তারা অবশ্যই ক্লাস 10 অব্দি বায়োলজি পড়ে এসছে, কিন্তু তাহলেও একটু প্রথম প্রথম কিন্তু অসুবিধাটা হবে। আর তাছাড়াও যদি বলি সেন্ট্রাল গভর্নমেন্টের জবের ক্ষেত্রে, বিএসসি নার্সরা কিন্তু উইদাউট কোনো এক্সপিরিয়েন্স জাস্ট পাস আউটের পরে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামস গুলোতে বসতে পারে। আচ্ছা। যেখানে জিএনএম দের মিনিমাম আই থিঙ্ক 2-3 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স এর দরকার পড়ে। ওকে। আফটার কমপ্লিশন অফ 2-3 ইয়ার্স এক্সপিরিয়েন্স তখন ওরা বসতে পারবে তোর সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামস গুলোর জন্য। আচ্ছা। যেখানে একজন বিএসসি নার্স জাস্ট পাস আউটের পরেই ওরা জয়েন করতে পারছে, এক্সামস গুলোতে বসতে পারছে। প্লাস বিএসসি নার্সরা তোর কমপ্লিশনের পরে অ্যাজ আ সিস্টার টিউটার হিসেবে কলেজ অফ নার্সিং ও জয়েন করতে পারবে। আচ্ছা। যেই চান্সটা কিন্তু ওদের কিন্তু জিএনএম স্টুডেন্টসদের বা যারা পাস আউট করছে
তাদের নেই। বাট যদি জিএনএম স্টুডেন্টসরা পিভিবিএসসি করে নেয়, তারপরে কিন্তু তাদের অপরচুনিটি গুলো অ্যাজ এ বিএসসি নার্সিং স্টুডেন্টস এর মতোই হয়ে যাবে। তো ওকে। সেটা ভ্যারি করছে, এটাই হচ্ছে ডিফারেন্স আমি আচ্ছা, বলবো। ঠিক আছে। আরেকটা ব্যাপার যে আমাদের এখন 2023-তে আমরা যদি দেখি, এই যে বিভিন্ন নার্সিং কোর্সগুলো বা আমাদের এই যে জেনপাস ইউজি এক্সাম, এগুলো কিন্তু আমরা নেক্সট কয়েক বছর মানে লাস্ট কয়েক বছর আগেও যদি দেখি, অতটা বেশি ফেমাস ছিল না, মানে স্টুডেন্টরা এতটা বেশি অ্যাওয়্যার ছিল না। লাইক আমাদের যখন সময় ছিল, আমি নিজেও জানতাম না যে এরকম কোনো এক্সাম হয়, ঠিক আছে। তো এখন কিন্তু স্টুডেন্টরা অনেক বেশি এইসব সম্পর্কে জানতে পারছে, তাহলে স্টুডেন্টও প্রচুর আসছে। এবার এই যে স্টুডেন্ট প্রচুর আসছে, তার মধ্যে থেকে একটা দারুণ ব্যাপার হচ্ছে যে এখন মেল স্টুডেন্টরাও নার্সিং এ আসছে, কারণ আগে আমরা নার্স বলতে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের বুঝতাম। তো এখন এই যে মেল স্টুডেন্টরা নার্সিং এ আসছে, তারা যখন নার্সিং করে নিচ্ছে, তারপর এই মেল নার্সিং মানে মেল নার্সরাও যখন আসছে কাজ করতে, তো ম্যাক্সিমাম নার্স স্বাভাবিকভাবে ফিমেল। তো সেখানে তাদের কি কোনো ওয়ার্ক কালচারে কোনো প্রবলেম হয়, বা তারা কি সেটাকে কমফোর্টেবলি করতে পারে? দেখ, আমি যেখান থেকে পড়াশোনা করে এসেছি সেখানে মেইনলি সাউথের কথা যদি আমি বলি, সাউথে গিয়েই আমার মাথায় প্রথম এই ধারণাটা আমি দেখতে পেয়েছি যে মেলও নার্স হয়। আমি যখন পড়তে যাই তখন আমিও জানতাম না যে মেল নার্সিংও হয়, বাট আমাদের ব্যাচ থেকে আমাদের সঙ্গে আমার ফ্রেন্ডসও রয়েছে অনেক, ইভেন আমার সিনিয়র ব্যাচেসও আমি দেখেছি সাউথে কিন্তু এই কালচারটা অনেক পুরোনো দিন থেকেই রয়েছে মেল আচ্ছা। নার্সিং এর। তো কিন্তু যদি আমরা চাকরির ক্ষেত্রে দেখি এই ব্যাপারটা, এখনো কিন্তু অনেক অনেক চাকরিগুলোই কিন্তু 80-20 রেশিওতে হচ্ছে, মানে 80 আচ্ছা। ফিমেলদের চান্সেস, 20 মেলদের চান্সেস। তো একটু ডিফিকাল্টি এখানে যেমন রয়েছে। বাট যদি আমি ওয়ার্ড কালচারের কথায় আসি, ফিমেল যে ওয়ার্ড গুলো রয়েছে হুম। বা মেইনলি যেটা ওবিজি ওয়ার্ড যেটা রয়েছে বা গাইনি ওয়ার্ড যেগুলো রয়েছে, সেখানে কিন্তু মেলদের এন্ট্রি দেওয়া হয় না বললেই, মানে দেওয়া হয় না। ওকে। বাট ওই ওয়ার্ড গুলো ছাড়া যেগুলো নর্মাল জেনারেল ওয়ার্ড রয়েছে, সেখানে কিন্তু মেলরা খুব কমফোর্টেবলি কাজ করে। আচ্ছা, ঠিক আছে, জেনারেল তো ওয়ার্ড মানে সেখানে কি কোনো রকম শুধুমাত্র মেল ওয়ার্ডে, নাকি ফিমেল ওয়ার্ডেও মেল ক্যান্ডিডেটরা থাকে? না না, ফিমেল ওয়ার্ডে নর্মালি, তো আমি দেখিনি, নর্মালি ওকে। মেল ওয়ার্ডেই মেল নার্সদের আচ্ছা, দেওয়া আচ্ছা। হয়। হুম। কারণ অনেক সময় বাট ফিমেলদের যেখানে ধর মেনলি ওই ওবিজি গাইনি বা যেগুলো মাদার ওয়ার্ড থাকে, ওখানে স্পেশালি দেওয়া হয় না, আচ্ছা, আচ্ছা। কোনোভাবেই কোনো মেল নার্স দেওয়া হয় না। ওকে। বাট যেগুলো জেনারেল ওয়ার্ড আছে, হুম, হুম। সেখানে কিন্তু নর্মাল যেগুলো আমাদের অ্যাজ আ নার্সিং কাজ, লাইক মেডিকেশন দেওয়া বা মেডিকেশন যেটা মেনলি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, যেটা নার্সিং অ্যাকচুয়াল ফাংশন, তার জন্য কিন্তু মেল নার্সদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যালাউ করা হয়। আচ্ছা, আচ্ছা। ওকে। হুম। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে ছেলেরাও একটা ইনসাইট পেয়ে যাবে যে তাদের পড়ার পর কি ক্যারিয়ার হতে চলেছে, বা কোথায় তারা কাজ করবে, বা কি রকম ব্যাপারে তারা কাজ করতে চলেছে। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা কিনা আমি তোর থেকেই জিজ্ঞেস করতে চাই, যে অ্যাজ এ বিএসসি নার্স লাইফটা কিরকম, মানে লাইফটা কিরকম থাকে অ্যাজ এ বিএসসি নার্স? দেখ, এটাও ডিপেন্ড করছে কি তুমি কিরকম ফিল্ড চুজ করছো। ঠিক আছে, অ্যাজ আ স্টুডেন্ট আমি বলবো যে বিএসসি নার্সিং গ্রাজুয়েশনটা একটু ডিফিকাল্ট, কারণ আমাদের 80% থিওরিতে অ্যাটেন্ডেন্স চাই, বাট ক্লিনিক্যালসে 100% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। ঠিক আছে, ওকে। মানে 100 মানে তুমি একদিনও সেখানে অ্যাবসেন্ট করতে পারবে না। তুমি যদি একদিনও অ্যাবসেন্ট করো, তোমাকে সেটার পরে কম্পেনসেশন ডিউটি করে মেক আপ করতে হবে, মানে ওকে। তোমাকে এনি হাউ 100% রাখতে হবে। তো অ্যাজ এ স্টুডেন্ট লাইফ বলবো আমি একটু হেক্টিক, একটু ডিফিকাল্ট। বাট তুমি যখনই অ্যাজ এ স্টাফ নার্স জয়েন করো বা তুমি অ্যাজ এ টিউটার জয়েন করো, সেরকমই তুমি যেই ফিল্ড জয়েন করছো সেই ওয়াইজ তোমার লাইফও ডিপেন্ড করছে। আমার এখন আমি যে পোস্টে কাজ করছি কমিউনিটি হেলথ নার্স, সেখানে যেমন আমার ডে ডিউটি থাকে। তো আমার যেমন কমিউনিটি ভিজিট একটু করতে হয়, রোদে কাজ করতে হয়। তো তো সেইভাবে বলবো না যে খুব ইজি, কিন্তু ঠিক আছে, যদি আমি প্যাশনেট হই এই প্রফেশনটাকে নিয়ে, তো আমি বলবো যে না, করা যায়। আচ্ছা, আচ্ছা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর বললাম যে লাইক আমরা যদি একজন বিএসসি নার্সকে দেখি, ঠিক আছে, তাহলে অ্যাজ এ বিএসসি নার্স তোর বেস্ট থিং কি মনে হয়, যে বিএসসি নার্স হয়ে তুই বেস্ট জিনিস কোনটা মনে হচ্ছে, কোনটা সব থেকে বেশি এনজয় করছিস? অ্যাজ আ বিএসসি নার্স স্পেশালি আমি বলবো যে বিএসসি নার্সে যদি আমি অ্যাজ এ ওয়ার্কের কথা বলি বা জবের সাইড থেকে বলি, বিএসসি নার্সিং এ স্পেশালি পোস্ট এতই কম বেরোয়, ইভেন আমি নিজেও একজন জিএনএম এর পোস্টে কাজ করছি। ওকে। তো ইভেন কন্ট্রাকচুয়াল পোস্টে তো বিএসসি দের পোস্ট বাড়ই হয় না হুম। নর্মালি, ইভেন প্রাইভেট গুলোতে তো বিএসসি দের পোস্ট হয়তো নেই। ওকে। স্টেট গভর্নমেন্ট থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই সেগুলো খালি বেরোয়, বাট সেগুলো খুবই কম সংখ্যক হয়। হুম, হুম। তো সেই ওয়াইজ অ্যাজ আ বিএসসি নার্স, যদি আমি কাজের ক্ষেত্রে বলতে কোনো তেমন ডিফারেন্স হয় না। বা যদি অ্যাজ আ নার্স আমি বলি যে আমি কি ডিফারেন্স ফিল করি, হুম। তো আমি এটা বলবো যে
বাড়িতে আসার পর একটা স্যাটিসফ্যাকশন ফিল হয়, অনেক বেশি স্যাটিসফ্যাকশন ফিল হয়, যে আমি একই সাথে একটা লাইফ, একটা ডেথকে এক্সপিরিয়েন্স করে এসেছি, বা আমি আজকে কোনো একটা পেশেন্টের লাইফকে বাঁচিয়ে এসেছি, বা আমি পেশেন্টের ফ্যামিলি বা পেশেন্টকে একটা হেল্প করে এসেছি। তো তাদের যে ব্লেসিংস বা তাদের যে ওয়ার্ডস, হ্যাঁ। ওগুলো অনেক স্যাটিসফ্যাকশন হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। নার্সিং অনেক টায়ারিং, অনেক ক্রেজি। এক সময় মনে হবে যে কেন এই ফিল্ডে এলাম, হুম। এত টায়ারিং, এত এত আওয়ার্সে শিফট করতে হয়। যখন নাইট শিফটও থাকে, আমাদের 3টে শিফটের ডিউটি পড়ে যদি আমি হসপিটালে ওয়ার্ক করি, তাহলে সেগুলোর পরে অনেক মনে হয় যে কেন এলাম, এত কাজ করতে হচ্ছে, এত আওয়ার্স এর ডিউটি পড়ছে। বাট তাও যখন বাড়িতে ফিরে আসি, তখন ওই ওয়ার্ডস গুলো অনেক গোল্ডেন ফিল হয়, যে পেশেন্ট বা পেশেন্টের যারা অ্যাটেন্ডার থাকে, ফ্যামিলি থাকে, তারা আমাদের যে ওয়ার্ডস গুলো বলে, আমাদের সার্ভিস থেকে তারা যেগুলো ফিল করে, সেগুলো অনেক হার্ট ওয়ার্মিং। তো সেগুলো আমাদেরকে অনেক মোটিভেট করে যে নেক্সট ডেতে আমরা যে আবার ওয়ার্কে যাই বা করি, সেগুলো অনেক মোটিভেটিং, ইন্সপায়ারিং। হ্যাঁ, একদম। মানে তোরা নার্সরা আছিস জন্যই, ডক্টররা আছে জন্যই কিন্তু আমরা আলটিমেটলি জানি যে আমাদের কোনো অসুবিধা হলে নার্সরা আছে, ডক্টররা আছে, আলটিমেটলি আমরা সেফ হবো। থ্যাংক ইউ তোদের সবাইকে। আচ্ছা, ফাইনালি জাস্ট আরেকটা ওয়েলকাম। কথা বল, ঠিক আছে? হুম। জাস্ট একটাই হুম। কথা, যে যারা বিএসসি নার্সিং পড়তে যাচ্ছে তাদের জন্য হুম। তোর কি কি টিপস থাকবে, যে পড়ার সময় তারা কোথায় কোথায় বেশি ফোকাস করবে, বা কোন পার্টগুলোতে তাদের একদম মিস করা চলবেই না, ইত্যাদি কিছু টিপস যদি হুম। দিস। তোমরা যারা বিএসসি নার্সিং পড়তে যাচ্ছ, আমি প্রথমেই বলবো যে তোমরা একটু ডেপথে গিয়ে পড়ো। ঠিক আছে, এখন তো সবে এমসিকিউ বেসড হয়ে গেছে। যদি আমরা খালি সুপারফিশিয়ালি পড়ে যাই, তাহলে তো ওই টিপস গুলো হয়তো গ্রাসপিং হবে না আমাদের, তাই না? তো একটু ডেপথে গিয়ে পড়ো, কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করো। তা একটা একটা সিস্টেম ওয়াইজ পড়ো তোমরা, যে একটা টপিক আজকে সিলেক্ট করে নাও কি আমরা আজকে এই টপিকটা পড়বো, তো টপিকটা ইন ডেপথে গিয়ে পড়ো। ঠিক আছে, পড়ে নিয়ে যখন একটা টপিক কভার হয়ে গেল, ওটার এমসিকিউ সলভ করে নাও। ঠিক আছে, তো যত পসিবল হয় অনেক বেশি মক টেস্ট দাও। কারণ কি, মক টেস্ট হলেই তুমি বুঝতে পারবে কি তোমার কোথায় তুমি পিছিয়ে আছো, তাই না? তো পিছিয়ে থাকা পয়েন্ট গুলো নোট ডাউন করে নেক্সট ডে ওটা আবার রিভাইজ করে নতুন মক টেস্ট দেওয়া। তো মক টেস্ট তুমি যখন অনেক অনেক অনেকগুলো দেবে, তো বলবো এটা করে তুমি নিজেকে আরো অনেক বেটার জায়গায় নিয়ে যেতে পারবে। তো অনেক ডেপথে গিয়ে পড়ো, আর অনেক মক টেস্ট গুলো প্র্যাকটিস করো। আচ্ছা। আর কোনো কলেজ যখন তোমাদের হয়ে যাবে, কলেজ চুজ করার আগে এটা একদম দেখে নাও যে কলেজে আইনসি রয়েছে কিনা, কারণ এটা ভীষণই ইম্পর্টেন্ট। কারণ আমি অনেক সময় শুনেছি যে এরকম হয় যে অনেকে অনেক দালালের পাল্লায় পড়ে, হ্যাঁ। পড়ে গিয়ে ভুল কলেজ চুজ করে। ইভেন অনেক সময় এটাও হয় যে অনেক নার্সিং কলেজের হসপিটাল থাকে না, নিজস্ব হসপিটাল থাকেই না। তো সেই সব কিন্তু তোমাদের একদম যাওয়ার আগে চেক করে নেওয়া, যে কলেজটা আচ্ছা। অ্যাকচুয়ালি আইনসির অন্তর্ভুক্ত কিনা, বা কলেজের নিজস্ব হসপিটাল রয়েছে কিনা। এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো এই দুটো তোমরা চেক করে যাও, আর অনেক ভালো করে মন লাগিয়ে পড়ো, এক্সামস দাও, মক টেস্ট দাও। আমি বলবো যে আচ্ছা, এটাই একদম। তাহলে এটা তো হয়ে গেল কলেজের যারা প্রিপেয়ার করছে আর যারা কিনা কলেজ যাবে তাদের জন্য। এবার যারা হুম। কিনা কলেজে অলরেডি ভর্তি হয়ে যাচ্ছে, বা সাপোজ ধর এই বছরের হুম। স্টুডেন্টরা যখন ভর্তি হয়ে যাবে, তাদের যখন হুম। বিএসসি নার্সিং এর পড়াগুলোই স্টার্ট হচ্ছে, মানে 4 বছরের পড়া, সেই পড়ার সময় তারা কোথায় বেশি ফোকাস করবে, তারপর প্র্যাকটিক্যাল গুলো যখন হবে তখন সেখানে কি কি বিষয়ে বেশি ফোকাস করতে হবে? দেখো, বলবো যে ফার্স্ট ইয়ারে তোমাদের নার্সিং ফাউন্ডেশনের প্র্যাকটিক্যালি খালি রয়েছে। তো ওই জায়গাগুলো তোমরা থিওরি যখনই পড়ছো, সঙ্গে সঙ্গে থিওরি গুলো একটু ভালো করে ডেপথে ভিডিও দেখে পড়ো। ঠিক আছে, কারণ যখনই তোমরা হসপিটালে যাবে, তোমরা যদি ওগুলো যেগুলো তোমরা পড়ে এসো, তোমরা সেই জিনিসগুলো একদম লাইভ দেখতে পাবে। তো তোমরা যদি ইনডেপথ নলেজ নিয়ে সেখানে প্রেজেন্ট থাকো, তো আমার মনে হয় ওটা তোমাদের লাইফ টাইম একটা মেমোরি, যে যেটা তোমরা দেখলে ওটা তোমরা কখনো ভুলবে না। আর আমরা যখন যারা আজকে হসপিটালে কাজ করছি, সবাই কিন্তু যেগুলো শিখে এসেছি 4 বছরে, আমরা যেগুলো পড়ে এসেছি, ওগুলো কিন্তু আমাদের এখন একদম প্র্যাকটিক্যালি করতে হচ্ছে। তো এটাই বলবো, তোমরা সেই ডেপথে নলেজটাতে গিয়ে যখন তোমরা ফিজিওলজি পড়ছো, অ্যানাটমি পড়ছো, ডেপথে গিয়ে ডিজিজ কন্ডিশন গুলোকে পড়ো, ফাংশন গুলোকে পড়ো। ঠিক আছে, আর যখন তোমরা ক্লিনিক্যালসে যাচ্ছ, তোমরা খুব ভালো করে শেখো কি করে কি হচ্ছে। আজকে তোমরা একটা কন্ডিশন দেখলে, ওটা তোমরা যদি না জানো, বাড়িতে এসে সেটাকে নিয়ে ভালো করে পড়া, সেটাকে জেনে জেনে নেওয়া, সেটাতে কি কি সিমটমস হচ্ছে, কিভাবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। তো তোমরা যদি এইভাবে পড়াগুলো করতে থাকো, দেখবে যে সাবজেক্টসেও হয়তো ওই টপিক গুলো থাকছে, তো তোমাদের আর এক্সট্রা করে সেটা এফোর্ট দিয়ে আর পড়তে হবে না। তো আচ্ছা। তোমাদের প্র্যাকটিক্যালি সেটা একদম মাথায় ঢুকে যাবে। তো এই জিনিসগুলো মাথায় রাখো, কারণ নার্সিং কিন্তু একদম বলবো যেটা কমপ্লিট একটা থিওরি তো রয়েছে, সঙ্গে প্র্যাকটিক্যালটাও কিন্তু অনেক বেশি ম্যাটার করে। বিকজ তোমরা যারা প্র্যাকটিক্যালি ব্যাপারগুলোকে ভালো করে জেনে গেছো, তোমরা যদি ওরা থিওরি ধরো, ওই পার্টটাকে ধরো নাও জানলে, বা ধরো নাও খুব ভালো করে পড়লে, তোমরা কিন্তু লাইফ টাইম ওটাকে মনে রাখবে যে না, এটা আমি হসপিটালে কাজ করে শিখেছি, বা এটা আমি জেনেছি বা আমি দেখেছি। তোমাদের কিন্তু ইন ফিউচার যখন তোমরা বইয়ের সঙ্গে ডিটাচও হয়ে যাবে,
তোমাদের কিন্তু ওটা মনে থাকবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সায়ন্তনী। আজকে তোর থেকে আমি অনেকগুলো কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম, আর তুই প্রত্যেকটা কোয়েশ্চেনই সত্যি খুব দারুণভাবে এক্সপ্লেন করলি। আমি নিজেও অনেক কিছু নতুন জানতে পারলাম, অ্যান্ড যারা পরবর্তী সময়ে এই ভিডিওটা দেখবে ইউটিউবে, তারাও অনেক কিছু জানতে পারবে। তো এবার সাপোজ ধরো তোমরা যারা ইউটিউবে ভিডিওটা দেখছো, তাদের যদি আরো কোনো ডাউট থাকে তোমরা সেটা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। আমি সেটা সায়ন্তনী থেকে জিজ্ঞেস করে তোমাদেরকে উত্তর করে দেওয়ার চেষ্টা করবো, বা ম্যাম যদি নিজেও কমেন্টগুলো দেখে সে উত্তর করে দেওয়ার চেষ্টা করবে। তাহলে সায়ন্তনী, একবার সবাইকে একটু বেস্ট অফ লাক কিছু বলে দে, ওদের পরীক্ষা আসছে। হ্যাঁ, অল দ্য বেস্ট, অনেক মন লাগিয়ে পড়ো, সবার পরীক্ষা খুব ভালো হোক। আর যদি কোনো ডাউট থাকে স্যার বলেই দিল, জাস্ট তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি একদম চেষ্টা করব সবার রিপ্লাই করার। অল দ্য বেস্ট এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।